আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সকালে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে, আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে কৃত্রিম বৃষ্টি ছিটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিভিন্ন ওয়ার্ডে রাখা হবে 3 ভ্যান বিশুদ্ধ পানি। ক্ষমতায় যেতে জনগণ ভুলে বিদেশি প্রভুর দাসত্ব করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। রাজনৈতিক চরিত্র হারিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য জিএম কাদেরের। থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার উপর গুরুত্বারোপ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির সাপ্তাহিক আয়োজন মাই টেক। শুরুতেই তীব্র দাবদাহ প্রসঙ্গ। তীব্র তাপপ্রবাহে ক্রমশ স্থবির হয়ে পড়ছে জনজীবন। চলতি মাসে তাপপ্রবাহের এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান এই অবস্থার কারণে আবারও 3 দিনের হিট ওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তখন কিছুটা তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে প্রচণ্ড গরমের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে জ্বর, ডায়রিয়া সহ শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ভোলার জনজীবন, বাড়ছে বিভিন্ন রোগবালাই। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধরা। ফলে চাপ বেড়েছে ভোলার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। বাড়তি রোগীর চাপে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে অনেক রোগী ছুটছেন অন্যত্র। অন্যদিকে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 250 শয্যা হাসপাতালের 2টি ভবন থাকলেও রোগীদের অতিরিক্ত চাপে বেড ফুরিয়ে অনেকের ঠাঁই হয়েছে মেঝেতে। এই চিত্র ভোলা সদর হাসপাতালের। গত 3 সপ্তাহ ধরে গরমজনিত ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বরের আক্রান্তদের সংখ্যা বেড়েই চলছে। 250 শয্যার বিপরীতে হাসপাতালে ভর্তি রয়েছে দ্বিগুণ রোগী। ফলে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না অনেকেই। গরিব বাচ্চারা যারা সবকিছু পায় হাসপাতাল থেকে, কিছুই পায় না, সব বাইরে থেকে কিনতে হয়। কেন কিনতে হইব? না, এদিকে কিছুই পাইনি, সব বাইরেতে আমরা কিনে আনছি। গরিব বছর সকালে ডোজটা দিতে পারেনি, সকালে ডোজ দিছি দুপুরবেলা, তাহলে এটা কি সমস্যা না? রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা ও অপরিষ্কার পরিবেশে চলছে কার্যক্রম। ফলে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এখানে রিপোর্টের ব্যবস্থা নাই, আমার বাইরে যাওয়া করাইতে আনতেছি। বাইরে থেকে করানোর পরে ওনার কাছে আবার আসি, উনি বলছে আমার টাইম নেই, টাইম শেষ। আমার নাতি একবারে অসুস্থ, পাতলা পায়খানা, যেমন জ্বর, এমন বড় ডাক্তার কাল রাত্র আইয়ে না, সকালও আইয়ে না, অনও আইয়ে না। অন্যদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে তারা চেষ্টা করছে রোগীদের সঠিক চিকিৎসা প্রদানে। আজকে যেমন 390 জন রোগী ভর্তি আছে। বাড়তি রোগীকে আমরা সেবা দিতে গিয়ে কখনো কখনো কিছু রুটিন ওষুধও সাময়িক সময়ের জন্য কমে যায়। আমরা চেষ্টা করি দ্রুত সেটি আমাদের অন্যান্য খাত থেকে উপযোজন করে সেটি সংগ্রহ করার জন্য, এবং আমরা সেবা চালিয়ে নিই সেভাবেই। জেলায় এ পর্যন্ত 2494 জন ডায়রিয়া ও 209 জন নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। আর নিউমোনিয়ায় মারা গেছে 4 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। তীব্র তাপপ্রবাহে ক্রমশ স্থবির হয়ে পড়ছে জনজীবন। চলতি মাসে তাপপ্রবাহের এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান এই অবস্থার কারণে আবারও 3 দিনের হিট ওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তখন কিছুটা তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে প্রচণ্ড গরমের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে জ্বর, ডায়রিয়া সহ শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত আবু সাইদ অপুর প্রক্রিয়াধীন রিপোর্টে। চলতি বছরের 31 মার্চ থেকে এ পর্যন্ত টানা তাপপ্রবাহে পড়ছে সারা দেশ।
1948 সাল থেকে 75 বছরের ইতিহাসে এই প্রথম তাপের তীব্রতা দীর্ঘস্থায়ী হয়েছে। এর আগে 2019 সালে টানা 23 দিন সর্বোচ্চ তাপপ্রবাহে পড়েছিল পুরো দেশ। যদিও গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.7 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়, যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এমন পরিস্থিতিতে সব সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েই চলেছে গরমজনিত রোগীর সংখ্যা। জরুরি বিভাগ থেকে শুরু করে হাসপাতাল চত্বরে আগত রোগীদের ভিড় ছিল চোখে পড়া মতো। প্রচন্ড গরমে তাদের অবস্থা হাঁসফাঁস। প্রচন্ড গরমে আমি একটা রোগী ঘামছে, ঘামার পরে বুকে জমা শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে। এই গরমের জন্য তো শ্বাসকষ্ট তার বেশি হচ্ছে, এই জন্য এখানে আসছে বক্ষব্যাধি চিকিৎসা নিতে। প্রচন্ড গরম নিয়ে কি বলছেন এই চিকিৎসক, আর পরামর্শ বা দিলেন কি? অল্প গরম বা ইয়াতেই আপনার আক্রান্ত হয়ে যাচ্ছে, তাদের সিমটমগুলো বেড়ে যাচ্ছে, কাশি বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, জ্বর হচ্ছে। এই গরম থেকে বাঁচার আসলে একটাই উপায়, সেটা হচ্ছে যে অত্যন্ত প্রয়োজন ছাড়া আপনারা রোদের মধ্যে ঘরের বাইরে বের হবেন না। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছেন, তীব্র তাপদাহের কারণে ষষ্ঠ বুলেটিনে আবারও 3 দিনের হিটওয়েভ অ্যালার্ট জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাপদাহ যে চলমান থাকবে এটা আপনার মে মাসের প্রথম দিক পর্যন্ত থাকবে, নতুন করে আবার হিটওয়েভ শুরু হবে। এবং সেক্ষেত্রে নর্মালি হিটওয়েভ যেটা হয় আপনার 5 থেকে 7 দিন, যে হিটওয়েভ সতর্কবার্তা যেটা ছিল এটা পঞ্চম দফা দিলেন। দাবদাহের পর আগাম স্বস্তির বার্তাও। মে মাসের ফার্স্ট উইকের প্রথম দিকেই বিশেষ করে দেশের মধ্য অঞ্চল থেকে উত্তর পূর্ব অঞ্চল, উত্তর দক্ষিণ অঞ্চল বৃষ্টির ঘনঘটা দেখা যাচ্ছে। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে প্রতিদিন 4 লাখ লিটার পানি দিয়ে কৃত্রিম বৃষ্টি ছিটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরীর আগারগাঁওয়ে পানি ছিটানো কার্যক্রম উদ্বোধন শেষে এই কথা জানান ঢাকা উত্তরের মেয়র। গরম থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন 3টি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে বলেও জানান আতিকুল ইসলাম। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। রাজধানীতে কোথাও দেখা মিলছে না বৃষ্টির। কাঠফাটা রোদের তীব্র তাপ আর গরমের কারণে অতিষ্ঠ জনজীবন। এমন পরিস্থিতিতে হঠাৎ বৃষ্টি, আর এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কৃত্রিমভাবে ছিটানো বৃষ্টি। এই বৃষ্টিতেই শিশু কিশোরদের সাথে ভিজলেন ঢাকা উত্তরের মেয়র। গরমের এমন প্রেক্ষাপটে রাজধানীতে বিভিন্ন স্থানে ওয়াটার স্প্রে দিয়ে 4 লাখ লিটার পানি ছিটানো কার্যক্রম চলবে বলে জানান আতিকুল ইসলাম। চিফ হিট অফিসার কিছু তারা সাজেশন দিয়েছে আমাদেরকে। সাজেশনের মধ্যে আছে মিস্ট, আর্টিফিশিয়াল মিস্ট তৈরি করা, কৃত্রিম বৃষ্টি তৈরি করা। সেই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা আমাদের যে 2টো গাড়ি আছে, সেই 2টো গাড়ি আগে আনা হয়েছিল রাস্তায় পানি দেওয়ার জন্য এবং পরিষ্কার করার জন্য, কিন্তু কৃত্রিম বৃষ্টি যে ছিটাবে সেটি আগে আমরা সেই প্ল্যানটা করি নাই। সেটি আমরা গত 3-4 দিন ধরে ট্রায়াল শুরু করেছিলাম। জানান হিট অফিসারের পরামর্শক্রমেই নগরীতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নগরীকে সাময়িক ঠান্ডা রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। আজকের থেকে 2টো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এছাড়াও উত্তরের ওয়ার্ডগুলোতে প্রতিদিন 3টি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র। পানি খাওয়ার জন্য প্রত্যেকটি দোকানের সামনে, প্রত্যেকটি শপিং মলের সামনে যদি একটি করে ড্রাম, একটি করে যদি আপনারা মগ দিয়ে দেন, তাহলে কিন্তু নগরবাসী কিন্তু পানি খেতে পারবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। তীব্র তাপপ্রবাহে কুষ্টিয়ায় জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখন সংকট সুপেয় পানির। নদ নদী খালবিল প্রায় পানি শূন্য, টিউবওয়েলেও মিলছে না পানি। ফলে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে অবশ্যই ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহার রোধ করতে হবে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও ভিডিও রিপোর্ট জানাচ্ছেন প্যাট্রিক ডি কস্টা। তীব্র গরমে ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। প্রায় পানি শূন্য নদী, খাল, বিল। টিউবওয়েলও উঠছে না পানি। ফলে সুপেয় নিরাপদ পানির অভাব এখন কুষ্টিয়ায়। দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। কুষ্টিয়ার গড়াই নদী এখন শুধু নামেই নদী। নদী তীরবর্তী এলাকার মানুষও ভালো নেই। নদীতে পানি না থাকায় ভয়াবহ বিপদে পড়েছেন নদী তীরবর্তী মানুষেরা। আমাদের গড়াই নদী, এই গড়াই নদীতে আগে অনেক পানি থাকতো, এখন পানির সংখ্যা কমে গেছে। এই পানির সংখ্যা কমাতে আমাদের উপরে
টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না। গবাদি পশুর দিক তো ক্ষতিগ্রস্ত হইতেছে, পাইতেছে না পানি, তারা ঠিক মতো পানি পাচ্ছে না, বিরাট সংকট হয়েছে। 10 বালতি পানি নিয়ে আসলেও আমার সেই পানিতে আমরা কুলিতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। আর কত কষ্ট করা যায় আপনারা দেখুন না, একটু চেষ্টা করে দেখুন আমরা কি কষ্ট করছি, আর কষ্ট করতে পারছি না। সুপেয় পানির অভাবের পাশাপাশি সেচের পানিরও চরম সংকট চলছে, ব্যাহত হচ্ছে বোরো আবাদ। সেচ প্রকল্প দেখা যাচ্ছে, কৃষিক্ষেত দেখা যাচ্ছে, এতে দেখা যাচ্ছে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। না হলে তো পানির সংকটে মানুষজন তো অসহায় হয়ে যাচ্ছে। যে জায়গায় হয়েছে 30 মন হয়েছে ভুট্টা বলতে, সেই জায়গায় 10 মন হচ্ছে। যে জায়গায় ধান 20 মন আছে, সেই জায়গায় 5 মন আছে। কোনো ভূত কাছেই যাচ্ছে না। তবে আমরা এই কৃষি মানুষ কিভাবে বাঁচবে? পানি না থাকার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র পানি সংকটের অন্যতম প্রধান কারণ ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহার। আমাদের যে গ্রাউন্ড ওয়াটারের যে ব্যবহার, এটি একেবারে অপরিকল্পিতভাবে হয়। গরমকালে গ্রাউন্ড ওয়াটারের লেভেল নিচে নেমে যাবে, তো এটি সত্যি অ্যালার্মিং একটা ব্যাপার। এখনই আমাদের দেশের সরকার সহ যেসব কর্তৃপক্ষ, তাদেরকে সচেতন হওয়া উচিত এবং গ্রাউন্ড ওয়াটার ব্যবহারে আমাদেরকে আরও যত্নবান হতে হবে। এমন পরিস্থিতিতেও কোনো সুখকর খবর দিতে পারেনি কুষ্টিয়া আবহাওয়া অফিস। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি। দেশজুড়ে তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে ঝিনাইদহের মহেশপুরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন জেলার বড় চাষিরা। তীব্র গরমে দেখা দিয়েছে শ্রমিক সংকট, আবার শ্রমিক পাওয়া গেলেও গুনতে হচ্ছে বেশি টাকা। এতে সময় মতো ধান ঘরে তুলতে না পারলে লোকসান গুনতে হবে চাষিদের। প্রতিনিধি সারওয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। তীব্র তাপদাহে চলতি বড় মৌসুমে ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে পড়েছেন ঝিনাইদহের মহেশপুরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বড় ধান বেশ ভালো হয়েছে, অথচ নেই ধান কাটার ধুম। বাধ্য হয়ে মাথায় রোদ আর তাপের মধ্যেই ধান খেতে নামছেন কৃষকরা। গরমে এই যে ধান কাটবো, কৃষকের জোন পাওয়া যাচ্ছে না, তাপমাত্রা বেশি। এই গরমে কেউ কাজ করতে পারছে না, এখন কি উপায়, কি সামনে বার ধান আমরা করতে পারবো না। মাঠে যে রোদ গরম তাপমাত্রা, আমরা জোন পাচ্ছি না, ধান আমরা কি দিয়ে কাটবো, কি করবো? প্রচুর পরিমাণ তাপ, এই জন্য জোন টোন পাওয়া যাচ্ছে না, ধান কাটা অসুবিধার মধ্যে পড়ে আছে। না, মাঠে কেউ জোন আসতে যাচ্ছে না, মাঠের পর মাঠ ধান সব পড়ে রয়েছে গরমের কারণে। বৈরী আবহাওয়া আসার আগেই দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছেন স্থানীয় কৃষি অফিস। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ধান কর্তন হয়ে যাবে এবং আমাদের কৃষকদের সবসময় পরামর্শ দিচ্ছি যে আপনারা যত দ্রুত সম্ভব, মানে 80% ধান পেকে গেলেই যেন কেটে নেন। ঝিনাইদহের মহেশপুরে এবছর বড় মৌসুমে 21,576 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এস.এম. হামিম, মাই টিভি। দর্শক, এবার অন্যান্য প্রসঙ্গ। দেশের জনগণকে তোয়াক্কা না করে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরেবাংলা এ.কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিএনপির দলের মধ্যেই গণতন্ত্র নেই বলে তারা দেশেরও গণতন্ত্র দিতে পারবে না বলেও জানান ওবায়দুল কাদের। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। শেরেবাংলা এ.কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার মাজারে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথমেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিএনপির রাজনীতি নিয়ে সমালোচনা করেন ওবায়দুল কাদের। দাসত্বের বিষয়টি, এই তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপির দলের মধ্যেই গণতন্ত্র নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। যেই নেতারা বড় বড় কথা বলেন, তারা কবে দলীয় কাউন্সিল করেছে এবং তাদের কোথায় দলীয় কাউন্সিল হয়? 501 জনের
জাম্বু জেট মার্কা কমিটি কোথায় মিটিং করবে? কাজে যারা নিজেদের করে, যাদের গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ আশা আমরা করি। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে শেরেবাংলা একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। একদলীয় শাসন কায়েম করতে আওয়ামী লীগ কাজ করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এই অবস্থা থেকে উত্তরণ হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র হারিয়েছে উল্লেখ করে জিএম কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও দলটি চেতনা বিরোধী কাজ করছে। প্রজাতন্ত্রের স্থলে শুরু হয়েছে স্বৈরতন্ত্র বলেও মন্তব্য করেন জিএম কাদের। যদি তারা নাও যেত, শুধু জাতীয় পরিষদ সার্বিকভাবে না যেত এবং নির্বাচন গ্রহণযোগ্য না হতো, তাহলে এখনকার অবস্থা এখনই থাকতো। বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে, আমি তাদের দোষ দিই না। আমি সহানুভূতিশীল, দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে চেয়েছিল, তারা সফল হয়নি। কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক ব্যবসায়িক সভায় তিনি এই আহ্বান জানান। আলোচনা সভায় বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার উপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী। গত 15 বছরে আর্থসামাজিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি এবং স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের সফল স্নাতক হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের জন্যই ঘটেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। কিশোর গ্যাং প্রতিরোধ ও প্রতিকারের নেপথ্যে থাকা মদতদাতাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এটি প্রতিরোধে রাজনৈতিক কোনো চাপ নেই, তবে ব্যক্তিগতভাবে অনেকে থানায় এসে কিশোর অপরাধীদের ছাড়িয়ে দিতে অনুরোধ জানায়। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মহিবুল কাদেরের রিপোর্ট। কিশোর গ্যাং বর্তমান সমাজে একটি আতঙ্কের নাম। সম্প্রতি রাজধানী ঢাকাসহ সারা দেশেই কিশোর গ্যাংয়ের অপতৎপরতা হুহু করে বাড়ছে। কিশোর গ্যাং এখন গণমাধ্যমে নিয়মিত খবর। শহর থেকে গ্রাম, পাড়া মহল্লা, অলিগলিতে গ্যাং পার্টির উৎপাতে জনমনে বিরাজ করছে এক ধরনের আতঙ্ক। এমন অবস্থায় কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় কাউন্সিলরদের সহযোগীরা কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করছেন, এমন তথ্য পেয়েছে ডিএমপি। কাউন্সিলরের যিনি সহযোগী রয়েছেন তিনি অবশ্যই কিশোর নন, তিনি প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক যেটি বলেন সেটি, কিন্তু তার অধীনে কিছু সে সংরক্ষণ করে বা সে মেনটেন করে, এরকম কিছু লোকজন আছে যারা সে কিশোরদের নিয়ে চলে। এই যে রাজনৈতিক যে উপনেতা বা পাতি নেতা আপনারা বলেন, সেই সমস্ত নেতৃবৃন্দকে কিন্তু পুলিশ বিভিন্ন সময় থানার ওসি বা জোনাল যে এসি থাকেন বা ডিসি সাহেব থাকেন, তাদেরকে শাসানো বা তাদেরকে যাতে এগুলো না করে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। ডিএমপির 50টি থানার মধ্যে 10টিতেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রয়েছে স্বীকার করে কমিশনার বলেন, এটি প্রতিরোধে সবার আগে পরিবার ও সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের 50টি থানা রয়েছে, 50টি থানার ভেতরে কেবল মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা এবং যাত্রাবাড়ির দিকে এই কয়েকটি এলাকায় আমরা বেশি কিশোর অপরাধী দেখে থাকি। এবং সেই যদি আমি থানার সংখ্যা বলি তাহলে 50টি থানার ভিতরে 10টির বেশি না যে থানায় কিশোর অপরাধীদের আমরা উপস্থিতি খুঁজে পাই। তিনি আরও জানান, রাজধানী জুড়ে থাকা কিশোর গ্যাংয়ের যে সকল সদস্য রয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের কিন্তু প্রত্যেকটাকেই আমরা চিহ্নিত করেছি এবং আমাদের কাছে সেগুলোর তালিকা রয়েছে। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার তথ্য প্রযুক্তি বিষয়ক মাই টিভির সাপ্তাহিক আয়োজন মাই টেক।
প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে মানুষ এখন যোগাযোগের মাধ্যম হিসেবে হাতের স্মার্টফোনটির উপরই সব থেকে বেশি নির্ভর করে থাকে, আর এই সুযোগটাই নিচ্ছে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, যা এখন বিশ্বব্যাপী হাজার কোটি ডলারের বাজার তৈরি করেছে। ক্রেতা আকৃষ্ট করতে প্রতি বছরই বাজারে আসে নতুন অনেক ফিচার সংবলিত মোবাইল ফোন। চলতি বছরে বাজারে আসা মোবাইল ফোনের বিস্তারিত জানাচ্ছেন মহিবুল কাদের। চলতি বছরে বাজারে কি নতুন ফিচারের ফোন এসেছে তা জানতে উদ্গ্রীব হয়ে আছে অনেক ব্যবহারকারী। বাজেট বান্ধব হবে নাকি আকাশচুম্বী দাম, এ নিয়ে আলোচনা চলছে অনেকের মাঝেই। বছরের প্রথমেই বাজারে এসেছে আলোচিত OnePlus 12 মোবাইল ফোন। 3টি রঙে পাওয়া যাচ্ছে এটি। অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম চালিত এই মোবাইল ফোনে ক্যামেরার ক্ষেত্রে বরাবরের মতোই চমক দেখিয়েছে। বাজারে এসেছে আরেক আলোচিত ফোন স্যামসাং গ্যালাক্সি S24 অ্যামোলেড কোয়াড এইচডি প্যানেল এবং এর পিক ব্রাইটনেস লেভেল 2500 নিটস, যা অ্যাপেল 15 সিরিজের থেকেও বেশি। এছাড়া 2023-এর শেষ ভাগে বাজারে আসে শাওমি 14 মডেলের এই ফোনটি। আলোচিত এই ফোনটি ভিডিও রেকর্ডিংয়ের সময় 360 ডিগ্রি সাউন্ড রেকর্ড করতে পারে। তবে বাজারের নতুন এসব ফোনের দাম লাখ টাকার ঘরে। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। বাগেরহাটের রামপালের ট্রাক চাপায় 3 ভ্যান যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছে। সকালে খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় বিপরীত দিক হতে আসা ইঞ্জিন চালিত ভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এ সময় সাইদ মোড়ল নামে এক ভ্যান যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর 2 জন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তারা হলেন আজাদ ও মনি। জেলা পুলিশের মিডিয়া সেল জানায় এই ঘটনায় ঘাতক চালক ও ট্রাক পুলিশ আটক করেছে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে কৃত্রিম বৃষ্টি ছিটাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিভিন্ন ওয়ার্ডে রাখা হবে 3 ভ্যান বিশুদ্ধ পানি। ক্ষমতায় যেতে জনগণ ভুলে বিদেশি প্রভুর দাসত্ব করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। রাজনৈতিক চরিত্র হারিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য জিএম কাদেরের। এবং থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। 2 দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার উপর গুরুত্বারোপ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা। আল্লাহ হাফেজ।